চলো প্রসেস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ইন শর্টে একটা ওভারভিউ দিয়ে নিচ্ছি। ফার্স্ট অফ অল, আইসোলেশন অফ জিন অফ জেনেটিক মেটেরিয়াল ডিএনএ অর জিন অফ ইন্টারেস্ট অর ফরেন ডিএনএ অর ডিজায়ার ডিএনএ। আমি ইউজফুল বলেছিলাম, নট ইউজফুলটা আমরা কিন্তু বলবো না, ইউজফুল ফর হিউম্যান বিং। 2 নম্বর, কাটিং অফ ডিএনএ অ্যাট স্পেসিফিক লোকেশন, অর্থাৎ সেই ডিএনএ কার, ওই ক্লোনিং ভেক্টরের ডিএনএকে আমরা কাট করব, কাট করে তাকে ইনসার্ট করিয়ে দেব। কি করে ইনসার্ট করানো হলো, কি করে ইনঅ্যাক্টিভেট করে তাকে আইডেন্টিফাই করা হলো, তাকে কি করে কালার দিয়ে আইডেন্টিফাই করা হবে অথবা অ্যান্টিবায়োটিক দিয়ে করা, সব বলে দিয়েছি। অ্যাম্প্লিফিকেশন অফ জিন অফ ইন্টারেস্ট ইউজিং পিসিআর, এটাও একটা খুব ইন্টারেস্টিং। মনে করো আমার জিন অফ ইন্টারেস্ট একটা পেয়েছি, এটা এখন শেখাবো, কারণ পিসিআরটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের এই ভাইরাস ব্যাকটেরিয়ার যে এখন একটা দর চলছে, সেটাতে গিয়ে আমরা খুব সহজেই এই পিসিআর নামটা হয়তো আমরা শুনেছি, তা কিভাবে হয় সেটা পুরো টেকনিকটা তোমাদের সিলেবাসে আছে, এটা জানাবো। অর্থাৎ এই ডিএনএ মনে করো একটাই কপি আছে আমার কাছে, সেটা আমি আমার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে হতে পারে। একটা কপি থাকলে তো আমার হবে না, কারণ এই কপি, এই একটা ফরেন ডিএনএর কপি আমি থাকলো, সেটাকে দিয়ে আমি যদি কোনো কারণে আমি সাকসেস হই তাহলে তো হলো, কিন্তু সাকসেস হবো একবারে কখনো হয় না। এটার যদি আমার 1000 কপি করে নিতে, এবার আমার তো কপি নেই, এটাকে আমি যতক্ষণ না ব্যাকটেরিয়ার মধ্যে ঢোকাবো তবে কপি হবে। কিন্তু এটাকে যদি আমি মেশিন দিয়ে কপি করতে পারি, ভালো করে বোঝো, এই আমার ফরেন ডিএনএ, বারবার হাতে রেখেছি ফরেন ডিএনএ, ফরেন ডিএনএকে আমি এটার একটা কপি না 1000 কপি করে তবে না এটাকে আমি একটু একটু কাট করে নিতে পারি, হুবহু কপি। বাট এই কপি করার নিয়ম কি, ইকোলাইতে ঢোকাতে হবে। এবার ইকোলাইতে ঢোকাতে গেলে দেখা গেল আমার ফরেন ডিএনএর ছোট্ট পার্টটা কত কষ্ট করে কেটেছি, কত কষ্ট করে কেটে পাওয়া পার্টটা, সেটার একটা টুকরো যদি নষ্ট হয়ে যায় তাহলে আবার করতে হবে। কিন্তু তার আগে আমি একটা টুকরো পেয়ে তাকে মেশিনে ঢুকিয়ে এরই এত কপি করে নেব। তার নাম পিসিআর, আর্টিফিশিয়ালি, কোনো রকম বায়োলজিক্যাল ওয়েতে নয়, যাতে করে আমি তাকে বায়োলজিক্যাল অর্গানিজমে ঢোকাতে পারি। তার আগে তো এই ডিএনএটার কপি করে নিতে হবে। এই ডিএনএটার কপি যদি আমি খালি এমনি এমনি একা একা এই ফরেন ডিএনএ বাঁচতে পারে না, ফরেন ডিএনএকে তুমি নিউট্রিশনে রেখে দাও, ও কপি হবে না। তার জন্য আমাকে পুরো একটা সিস্টেম নিতে হবে, তার নামই ম্যাগনিফিকেশন অফ ফরেন ডিএনএ। কি করে করব? অ্যাম্প্লিফিকেশন, ম্যাগনিফিকেশন অর অ্যাম্প্লিফিকেশন, অ্যাম্প্লিফাই করা, বাড়াতে হবে অফ জিন অফ ইন্টারেস্ট। এই যে জিন অফ ইন্টারেস্ট, যেটা ফরেন ডিএনএটা পেয়েছি, তাকে আমার কপি করতে হবে। কিভাবে করব? পিসিআর, পলিমারেজ চেইন রিয়াকশন, ইম্পর্টেন্ট টপিক, বোঝাবো, এটা আছে আমাদের। ইনসারশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ ইনটু হোস্ট সেল, এরপরে ঠিক আগের মতো। এবার হোস্ট সেলের মধ্যে আমার অনেক কপি হয়ে গেছে, একটু করে কাটলাম, ট্রাই করলাম, আবার কাটলাম, ট্রাই করলাম, হলো না, ফেলে দিলাম, আবার নিলাম। আমার কাছে তো প্রচুর কপি আছে, ফরেন ডিএনএর কপি আছে। কিভাবে পিসিআর দিয়ে কপি করব, কিভাবে করব বলছি পরে। 5 নম্বরে, অবটেনিং দ্য ফরেন জিন প্রোডাক্ট। এবার ওকে যখন আমি ঢুকিয়ে দিলাম, ইকোলাইকে আমি পেয়ে গেছি, ইকোলাইকে দিয়ে আমি 1000 crore বিলিয়ন ট্রিলিয়ন কপি বের করলাম, বিলিয়ন ট্রিলিয়ন কপি বের করে এই ফরেন ডিএনএর আমার প্রোডাক্ট বেরোতে শুরু করেছে। ইনসুলিন হতে পারে, এটা ইনসুলিনের একটা জিন, খুব কষ্ট করে পেয়েছি। ইনসুলিনের জিনকে আমি ম্যাগনিফাই করতে হবে, কারণ কেন ম্যাগনিফাই করতে হবে? কারণ আমি যাতে আমার ওয়ার্কিং এবিলিটিটা বেড়ে যায়, একটা দিয়ে তো আমি পারবো না। এটা কষ্ট করে পেয়েছি, ভালো কথা, এর অ্যাম্প্লিফিকেশন নিয়ে যে কোনো একটা কপি দিয়ে করবো, বাস কাজ হতে থাকবে। এইভাবে এরপরে আসবে লাস্টলি ডাউন স্ট্রিম প্রসেস, অর্থাৎ ডাউন স্ট্রিম প্রসেসে আমরা আলটিমেটলি আমার যে ডিজায়ার প্রোডাক্টিভ হয়েছে সেটি পাবো। ডিজায়ার প্রোডাক্ট মানে আবারও বলেছি, বায়োটেকনোলজির ডিজায়ার প্রোডাক্ট অনেক, অ্যান্টিবায়োটিক, ইনসুলিন থেকে শুরু করে অনেক অনেক প্রোডাক্ট আজকে তৈরি করা হচ্ছে। এনজাইম, প্রচুর এনজাইম বাজারে কিনতে পাওয়া যায়। আজকে একটা যদি হিউম্যান এনজাইমকে একদম হুবহু কপি বের করতে হয়, হিউম্যান এনজাইমের কপি কীভাবে? হিউম্যানকে মেরে মেরে তার প্যাঙ্ক্রিয়াটিক জুস বের করে, বা মরা বডি থেকে তো হবে না, জ্যান্ত মানুষকে বের করে তাকে প্যাঙ্ক্রিয়াস চুষে নিয়ে তাকে এনজাইম বের করতে হবে। বাট ইট ইজ নট পসিবল। তখন আমাকে যে জিনটুকু, যে এনজাইমটা দরকার, সেই এনজাইমের ছোট পার্টটুকু বের করে তার কপি করে নিয়ে তার ছোট ছোট পার্টগুলোকে আমরা ট্রাই করে করে ঢুকিয়ে এবার ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দেবো। ব্যাকটেরিয়া গ্রো করবে, আমার ইনসুলিনটাও প্রডিউস করে দেবে ওই মিডিয়ামের মধ্যে, গ্যালন গ্যালন ইনসুলিন প্রডিউস হবে। সেই ইনসুলিনকে পিউরিফাই করব, কারণ ডাউনস্ট্রিম প্রসেসের মধ্যেও পিউরিফিকেশন প্রসেস আছে আলটিমেটলি। তাহলে সবচেয়ে বড় কথা, এবার আমরা একটু ব্যাক করে যাব যে ফরেন বা ডিএনএটাকে কাট করব কি করে। ফরেন ডিএনএ তো ইজি কথা নয়,
আগে তো আমাকে অর্গানিজম থেকে ডিএনএ গুলোকে সেপারেট করতে হবে। এই করে করে তোমাদের ডিএনএ সেপারেট করে করে আমরা এক এক করে বের করে দেব, এক এক করে তোমাদের এটা দেখাবো যে কিভাবে আমরা পরপর আসি। চলো সবার প্রথমে আইসোলেশন অফ জেনেটিক ম্যাটেরিয়াল অর ডিএনএ। এতক্ষণ কি বলেছিলাম, তোমাদের শুরু থেকে বলেছিলাম গল্পটা, যে শুরুর ক্লাসগুলোতে আমার ছিল যে ওই যে জেলিফিশটা ছিল, সেই জেলিফিশের মধ্যে একটা জিন ছিল, সেই জিনটা গ্লো করত। বা আমার হিউম্যান ইনসুলিনের কথাই ধরো, যে কোনো একটা হিউম্যানের ইনসুলিন গ্রো করে কোনো একটা ছোট্ট ডিএনএ পার্ট থেকে, জিন থেকে। এবার জিন থেকে তো হয়, মুখে বলে দিলাম ওই জিনটাকে অবটেন করো, কিভাবে করব প্রসেসটাও জানতে হবে, তারপরে তাকে ম্যাগনিফাই করতে হবে, সেটাই আমরা জানবো। তাকে আইসোলেশন অফ ডিএনএ, তার আন্ডারে আমরা পরপর প্রসেসটা জানবো। তার আগে তো ডিএনএটাকে বের করতে হবে। এখানে কিন্তু একটা খুব মন দিয়ে শোনো, একটা অদ্ভুত একদম পুরো গল্পটা তোমাদের বলবো, এবং কি করে ডিএনএ বের করা যায় এই কথাগুলো তোমাদের এখন মন দিয়ে বলবো, পুরোটা শুনে নাও। তুমি ঘরে বসেও করতে পারো, এবং সবচেয়ে বড় কথা আইএসসি, সিবিএসসি, বেঙ্গল বোর্ডে এখনো নেই, তাতে ডিএনএ বের করা যায়। তুমি শুনতে চাও কি করে ডিএনএ বের করবে? একদম আমি পুরোটা বলবো, একদম গল্পটা তুমি শুনো, গল্পের মতো শোনো, তাহলে বুঝতে পারবে ডিএনএটা। ব্যাস আমার কথা শুনে যাও, মনে রাখো, সিম্পল হয়ে যাবে। স্কুলে গিয়ে যাবে, দেখবে একদম তোমার পরীক্ষাটা হয়ে গেল। কি করবে? টমেটো থেকে করতে পারো, পেঁয়াজ থেকে করতে পারো, আলু থেকে করতে পারো, সবারই ডিএনএ আছে। আমার হিউম্যান ব্লাড থেকে করতে পারো, সবার প্রসেস এক। কি করব? সবার প্রথমে যে আমি ধরে নিচ্ছি অনিয়ন বা পেঁয়াজ থেকে আমি ডিএনএ বের করব। এটি ইজি টু আইসোলেট ডিএনএ, সেই জন্য পেঁয়াজ থেকে করা হয়। প্রথমে কিছুটা পেঁয়াজ নেব, একটা গোটা পেঁয়াজ ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তাকে চপ করব। খুব বেশি কিন্তু ওকে একদম গুড়ি গুড়ি কুচি কুচি করে কাটবো না, 4টে ভাগ করে নিলাম। তারপর একটা ছোট্ট পলিথিন, বাড়িতে যে পলিথিন পাওয়া যায় সেই পলিথিনের মধ্যে ভালো করে বেঁধে তাকে একটু আস্তে আস্তে করে থেতো করে নেবো, চ্যাপটা করে নেবো, যাতে গুঁড়োটা ভেঙে যায়। একদম মানে একেবারে পেস্ট আমি একদম টিপে টিপে পেস্ট করবো, তার ডিএনএটা ছিঁড়ে যেতে পারে। ইন জেনারেলি আমি পেস্ট একটা বের করব, বাট ভালো করেই তুমি শিলনোড়া দিয়েও করতে পারো। এবার কি করতে হবে? একটা বিকার নিতে হবে। সেই বিকারের মধ্যে আমাকে একটু ডিস্টিল ওয়াটার দিতে হবে। ডিস্টিল ওয়াটার দিয়ে দেওয়ার পরে আমাকে তার মধ্যে দিতে হবে ডিশ ওয়াশ। ডিশ ওয়াশ মানে বাড়িতে অনেক রকমের লিকুইড, প্রিল কোম্পানি বা যা যা আছে, দেখবে হলদে হলদে রঙের ডিশ ওয়াশ, তাতে 1 স্পুন রেশিওতে দেবে ওটা একটু এতটুক জল, যেরকম দেখানো হচ্ছে বিকারে দেখতে পাচ্ছ, ওই জলের মধ্যে, ওটা যদিও পরের কথা, এর আগের প্রসেসটার ছবি এখানে নেই, জাস্ট এটা ডিএনএ বের করার ছবি, এটাকে দেখে নাও, তারপরে তোমাদের কাছে বলবো বিষয়টা, বললেই বুঝতে পারবে কিরকম। তার মধ্যে একটু সল্ট নেব, পরপর পয়েন্টগুলো বোঝো। পেঁয়াজ নিয়ে তাকে থেতো করলাম, রেখে দিলাম প্লাস্টিকে। একটা বিকারে ডিস্টিল ওয়াটার, নর্মাল ওয়াটার নিলেও হয়, পরিষ্কার জল, আলিপুরদুয়ারের জলে হয়ে যেতে পারে, সেই জলের মধ্যে নিয়ে একটুখানি সাবান দেবো, একদম পরিষ্কার লিকুইড সোপ, লিকুইড নর্মাল ডিটারজেন্ট সাবানে লিকুইড সোপ, লিকুইড সোপ দিয়ে একটু সল্ট দেবো, সল্ট দিয়ে একটু ভালো করে, এটা কিন্তু খুব জোরে নাড়াবো না, তা ফেনা হয়ে যাবে। এবার তারপরে করব কি, সেইটাকে নিয়ে আমি ওই যে পেঁয়াজের যে থেতো করেছি, যে পেঁয়াজের গুঁড়ো পেস্ট করেছি, সেই পেস্টটা ওটার মধ্যে দিয়ে পুরো কাচের নল বা কাঠের দিয়ে ভালো করে গুলিয়ে 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 নেড়ে দেবো। এবং ওটাকে নিয়ে আমরা একটু হিট করতে পারি। হিটটা কিন্তু মনে রাখবে জাস্ট 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস নর্মাল হিট। যদি ঠান্ডার সময় করা যায় তাহলে হিটটা করতে হয়, যদি গরমকালে করা যায় তাহলে 40-50 এমনিই থাকে। কিছুক্ষণ নাড়িয়ে 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 দিয়ে, কেন সাবানটা ব্যবহার করে সেই কারণটা তোমাদের জানতে হবে, নইলে এটা শুধু মুখস্থ হয়ে যাবে। কারণ অনিয়ন বা পেঁয়াজ একটা প্ল্যান্ট প্রোডাক্ট, তার মধ্যে সেল ওয়াল আছে। সেল ওয়ালটাকে ডিস্ট্রয় করতে গেলে তার মধ্যে হাই পিএইচ এবং তার জন্য সোপ এবং তার সঙ্গে সোডিয়াম ক্লোরাইড মিশিয়ে দিলে তার সেল ওয়ালটা পুরো ব্রেকডাউন হয়ে যাবে, সাইটোপ্লাজম বেরিয়ে পড়বে, তার মধ্যে নিউক্লিয়াসটা এক্সপোজ হয়ে যাবে। এটার জন্য করেছি, সাইটোপ্লাজম ব্রেক করার জন্য কিন্তু সোপ। হিট দিলে রিয়াকশনটা একটু বেটার হয়। হিট আবারও বলেছি 50 ডিগ্রি বেশি দিলে কিন্তু গোটাটা নষ্ট। এবার ওটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে করতে হবে, ওটাকে একটা যে কোনো ধরনের কাপড় নেবে, সাদা রঙের কাপড় হতে পারে বা ছাকনি হতে পারে, নর্মাল একটু বাড়িতে থাকা যে চা ছাকার ছাকনি, ধুয়ে নিয়ে তার মধ্যে ওই যে
আমরা যে সাবান জলের আর ওই যে পেঁয়াজ দিয়ে যে রসটা বেরিয়েছে সেটাকে ঢেলে নেবে, একদম সুন্দর করে দেবে, দেবে নিচের দিকে জমা পড়ে গেছে, ওপরে যেটা ওই যে গুঁড়ো ছিবড়েগুলো হলো সেটা নিয়ে ফেলে দাও, দরকার নেই সেটা না। আমার নিচে যে জলটা জমলো দেখবে একটু সাদা সাদা ঘোলা ঘোলা জল জমেছে, বাট ইউ হ্যাভ টু কালেক্ট দিস ওয়ান। এবার এটাকে নিয়ে আমরা কি করব, খুব ইম্পর্টেন্ট, এখন লাস্ট পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটা ইথাইল অ্যালকোহল নেব, ভেরি নর্মাল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল বা স্পিরিট, স্পিরিটও 95 to 100%, স্পিরিট 95 নেওয়া যেতে পারে বা 100%, 95% নিলে সবচেয়ে ভালো হয়, একটু জল মেশানো থাকলে ভালো হয়। এবার সেই স্পিরিটটাকে আমরা একদম ঠান্ডা করে দেবো, স্পিরিটটাকে ঠান্ডা করবো, এমনি স্পিরিট ঠান্ডা, তারপরে আবার চিল করব তাকে, বরফের একটা ছোট্ট চাই নেব, ফ্রিজ থেকে বের করে আনবো বাটিতে, তার মধ্যে ওটাকে বসিয়ে দেবো, পুরো চিল হয়ে যাবে। এরপরে কি করব, দুভাবেই করা যায়, ওই চিলটার মধ্যেও আমরা ওই যে বিকারটার মধ্যে যেটা আমরা ফিল্ট্রেট হয়ে যে নেমেছে সেটাকে ঢেলে দিতে পারি, অথবা উল্টো করে অ্যালকোহলটা ঢেলে দিতে পারি, যা খুশি করলে হবে, দুটোর মধ্যে একটা। আমরা অ্যালকোহলের মধ্যে আমরা ওই পেঁয়াজের সলিউশনটাকে ঢেলে দিতে পারি, অথবা অ্যালকোহল থাকলো, এবার পেঁয়াজের সলিউশন থাকলো, তার মধ্যে অল্প 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 করে অ্যালকোহল, 50% অ্যালকোহল, খুব সাবধানে ধীরে ধীরে, আবার মনে রাখবে এক ঝটকায় ঢালা যাবে না, এটাই খুব ইম্পর্টেন্ট। প্র্যাকটিক্যাল আমরা করাই তো, আমি যদি আমার বাড়িতে যখন থেকে পড়ানো শুরু করব, সেখানে আমার পাশে একটি ঘর আছে, সেই ঘরের মধ্যে আমি প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি তৈরি করব, সেই ল্যাবরেটরিগুলোতে যদি তোমাদের এই ধরনের পরীক্ষাগুলো করতে, অনেক পরীক্ষা করাবো, যারা মনে করো আলিপুরদুয়ারে পড়াশুনো করছো বা যারা আসছো, জেনারেলি কোনো জায়গায় যেগুলো হবে না সেগুলো আমি করাবো, যদি সব কিছু একদম সিম্পল হয়ে যায় আজকে পরিস্থিতি, একদম দেখবে একদম পাশে ছোট ছোট পরীক্ষাগুলো তোমাদের আলাদা আলাদা ব্যাচ করে ডেকে নিয়ে এগুলো হাতে কলমে করবো, এগুলো আছে সিলেবাসে আছে, পুরো প্র্যাকটিক্যাল বই নিয়ে করে তোমরা, আমার বাড়িতে মাইক্রোস্কোপ আছে, মাইক্রোস্কোপ নিয়ে স্লাইড আছে, সেই স্লাইডগুলো দেখবে, 1 by 1 ইউটিলাইজ হবে, তোমরা প্র্যাকটিক্যালও করতে পারবে, আমি বলে দিচ্ছি, এটা আমার ড্রিম প্রজেক্ট। সেখানে গিয়ে যদি আলিপুরদুয়ারে এইভাবে এডুকেশনটা ছড়িয়ে দেওয়া যায়, দেখবে তোমাদেরও ভালো লাগবে। আমি জানি না কতদূর করতে পারবো, বাট মাই প্ল্যান ইজ লাইক দ্যাট, খুব ইজি, আমি যা বললাম একদম আমি নিজেগুলো হাতে কলমে করেছি, ছোটবেলায় করেছি, এগুলো করতে হয়েছে। এবারে দেখো, যখনই তুমি খুব ধীরে ধীরে, এগুলোই কিন্তু প্র্যাকটিক্যাল, কেউ আসলাম দেখে ভট করে ঢেলে দিল না, হবে না, ওই চিল্ড অ্যালকোহল ধীরে ধীরে ঢালতে হবে, অথবা উল্টো করে দুটোর মধ্যে ঢালতে পারো, আবার বলছি 50-50 ঢেলে দেখবে যত সময় যাবে একটু আস্তে 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 করে ঘোলা ঘোলা, যে দেখতে পাচ্ছ ছবিটা এখন, ঠিক এইভাবে আমাদের ঘোলা করে বেরিয়ে আসবে, অনেকটা যেন কাফ কাফ বলে মনে হবে। এবার উপরে উপরে পুরো থ্রেডগুলো দেখা যাবে বড় বড় করে, যদিও তার মধ্যে অনেক ডিএনএ আছে। এরপর এটাকে স্পুলিং বলা হয়। স্পুলিং কাকে বলা হয়, একটা জিনিসটা একটা যে কোনো কাচের ডান্ডা অথবা এরকম ঘোরাতে হবে, এটাকে স্পুলিং বলা হয়। স্পুলিং করে নেবে, দেখবে উপরে ছোট্ট করে থক থকে জমা হয়ে গেছে, যে উপরে দেখছো কাচের মধ্যে যে লেগে আছে, এটাই হচ্ছে স্পুলিং এর পরে বেরোনো ডিএনএ। দিস ইজ মাই ডিএনএ। এই ডিএনএটার মধ্যে কি আছে, সব আছে, আমার ডিজায়ার আছে, নন ডিজায়ারেবল যে সবাই আছে, তবে এইভাবে ডিএনএ বের করে নেওয়ার পরে এইটুক তোমাদের সিলেবাসে বলা আছে, তার পরের স্টেপ এখানে নেই, পরের স্টেপগুলো সেই কাটিং এন্ডোনিউক্লিয়াস দিয়ে, সেগুলো বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি যখন আরো ডেপথে পড়বে। কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারির জন্য ডিএনএ এক্সট্রাকশন ভেরি ইজি, এটা কিন্তু সিলেবাসে দেওয়া আছে, পার্টিকুলারলি ইংলিশ মিডিয়ামের স্কুলগুলোর জন্য। এটা আমি যা বললাম আমার কথাগুলো শুনে করে যাবে, জাস্ট আমি প্রিকশনের ছোট ছোট পার্ট দিলাম, যে কখনোই সল্টটাকে পারলে পরে দেবে, এই যে ছোট ছোট পার্টগুলো আমাদের রাখতে হবে, যাতে ফেনা করা যাবে না। আমরা প্র্যাকটিক্যাল মানে কি, একটা এক্সপেরিমেন্টকে দুবার স্যার দেখিয়ে দেবে, তারপরে দুবার তিনবার, আমাদেরও ফার্স্ট টাইম অনেক সময় হয় না, আমাদেরও ভুল হতে পারে। ফ্লাওয়ার কাটিং করাবো, এগুলো সব করাবো, ফ্লাওয়ারকে সুন্দর করে ডিসপ্লে করাতে হবে, কি করে ডিসপ্লে করাতে হয়, কি করে নাম্বার বেটার আসে, সেই জায়গাগুলো রাখতে হবে, কি করে লিখতে হবে, এই পার্টগুলো তোমাদের পরবর্তীকালে করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। কাজে মনে রেখো, এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে কি করা হলো দেখো, treat bacterial cell, plant or animal tissue with enzymes like lysozyme, bacteria, cellulose, plant, chitinase and fungus etc. এই যে ডিএনএ গুলো হলো, এই ডিএনএ গুলো কিন্তু পুরো পিউরিফাইড হবে না, এই ডিএনএ গুলোকে আমরা নানা রকম ভাবে লাইসোজাইম, সেলুলোজ থাকবে, তাকে নিয়ে আমরা এগুলোকে আলাদা আলাদা করে ফেলবো, ঠিক আছে। সেল is broken to
রিলিজ ডিএনএ, সেল ওয়ালটাকে আমরা ব্রেক করব, ডিএনএটাকে রিলিজ করব, অ্যান্ড আদার ম্যাক্রো মলিকিউল দ্যাট ইজ আরএনএ, প্রোটিন, পলিস্যাকারাইড, লিপিড, এই পার্টগুলো যেগুলো থাকবে, এই যে ডিএনএটা তোমাদের সামনে বেরোলো, এই ডিএনএ পুরোপুরি পিওর ডিএনএ নয়, এর মধ্যে অনেক কিছু আরএনএ পার্ট থাকতে পারে, প্রোটিন পার্ট লেগে থাকতে পারে। তাহলে এদেরকে আমরা কি করে আলাদা করব? ভেরি ইজি, আমরা ডিএনএস বাদ দিয়ে, ভালো করে মনে রাখবে, ডিএনএস কি করে? ডিএনএ কে ডাইজেস্ট করে। তাহলে ডিএনএস তো আমি বের করবো তো ডিএনএ, তাহলে ডিএনএস তো দেবো না। তাছাড়া প্রোটিয়েজ, লাইপেজ, অ্যামাইলোলাইটিক এনজাইমস, প্রোটিওলাইটিক এনজাইমস, আরএনএজ, এগুলো সব দেব, সব বারবার ডিএনএ গুলো ট্রিট করলে ডিএনএটা থেকে যাবে। তাহলে ডিএনএ এর গায়ে লেগে থাকা যত ফরেন জিনিস আছে সবগুলোকে আমরা পুরো আগে ডিএনএটাকে পিউরিফাই করে নেব। দিস ইজ কল্ড স্পুলিং। দ্য ডিএনএ দ্যাট সেপারেট আউট ক্যান বি রিমুভ বাই স্পুলিং। এই যে ডিএনএটাকে আমরা বের করে নিয়েছি সেটাকে আমরা এভাবে স্পুল মানে ঘুরিয়ে ডিএনএটাকে একদম অনেকটা একটা কাফের মতো লাগবে, সেগুলোকে আমরা আলাদা করে দেব। দেন জিনস or DNA, কারণ DNA জিন আমরা জানো, আর intertwined with proteins such as histones, এগুলোকে আমরা সরিয়ে দেব। RNA is removed by treating with ribonuclease, দেখো is RNase or ribonuclease. Proteins are removed by treating protease, আগে বলে দিচ্ছি। Other molecules are removed by applying temperatures or different type of treatments like other enzymes, but do not use DNase. জানোই তো ডিএনএস কেন ইউজ করব? ডিএনএ কে তো তাহলে পাবো না, ডিএনএ নষ্ট হয়ে যাবে। when chilled at ethanol is added, purified DNA precipitate as fine thread in the suspension. আমি পুরো গল্পটা বলে দিলাম, ডিএনএ এভাবে বের করে আনা হবে, আমরা ঘরেও করতে পারি যেটা ইজিলি, কিন্তু তারপরেরটা কিন্তু আমাদের নর্মাল টেকনোলজিতে ব্যবহার করবে না। এর আগে এর পরের প্রসেসটা ইজিলি দেখিয়ে দিয়েছি। এখানে গিয়ে আমরা ইলেকট্রোফোরেসিস, জেল ইলেকট্রোফোরেসিস ইউজ করব এবং ইউজ করে ডিএনএ কে তার আগে কাট করে নেব। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসগুলোতে জেনারেল রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কুচি করে কাট করব। কাট করে যেগুলো ভারী থাকবে সেগুলো পেছনে পড়বে, যেগুলো এগিয়ে যাবে সেগুলো স্মলার পার্টিকেলস হবে। আমরা সেই পার্টিকেলগুলোকে একটা করে পুরো জেল সহ কেটে তাকে ইথিডিয়াম ব্রোমাইড দিয়ে এলিউশন করে ডিএনএটাকে পিউরিফাই, আমার জিন অফ ইন্টারেস্ট বের করে ফেলবো, এগুলো আগেই বলেছি। ইট ইজ পারফর্মড বাই ইনকিউবেটিং পিউরিফাইড ডিএনএ উইথ দ্য রেস্ট্রিকশন এনজাইমস অ্যাট অপটিমাল কন্ডিশন। আমরা বুঝে নিয়েছি কিভাবে কাট করব। অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস ইজ এমপ্লয়েড টু চেক দ্য প্রোগ্রেশন অফ রেস্ট্রিকশন এনজাইম, that is degeneration of DNA that negatively charged, জানি আমরা ডিএনএ ওই যে হোল ওয়েলগুলো দেখছো না, ওয়েলগুলোর দিকে নেগেটিভ চার্জ থাকে, এখানে নেগেটিভ লিখে দেওয়া যাবে, আর তার অপোজিট সাইডে যেখানে স্মলেজ গুলো দৌড়বে সেখানে পজিটিভ থাকে। এবার ইলেকট্রিক চার্জ লাগিয়ে দেওয়া হবে, কন্ট্রোল ইলেকট্রিক চার্জ, অ্যান্ড মুভস টুয়ার্ডস দ্য অ্যানোড। মনে রাখবে এইটা খুব ইম্পর্টেন্ট, ডিএনএ মুভস ড্যাশ অ্যানোড অবলিক ক্যাথোড। অ্যানোড মিনস পজিটিভ, ক্যাথোড মিনস নেগেটিভ। ক্যাথোড পার্টে ডিএনএ দেব, ডিএনএ মুভ করে যাবে কোন পার্টে? অ্যানোডের দিকে। পরীক্ষায় আসতে পারে দ্য স্মল পার্টিকেলস উইল গো টু দ্য পজিটিভ এন্ড, দ্যাট ইজ অ্যানোড এন্ড। ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। কি করব? জেল ইলেকট্রোফোরেটিক শোয়িংস মাইগ্রেশন অফ আনডিজায়ার্ড লেন 1, আমরা লেন 1 এ আনডিজায়ার্ড জিন অ্যান্ড ডিজায়ার্ড জিন অফ লেন 2 and 4, ইজিলি আমরা এটাকে বের করে ফেলতে পারবো। যেটা আনডিজায়ার্ড সেটা 1 2 যেটা যায়নি, বড় বড় টুকরোগুলো উপরে যায়নি, কিন্তু যেটা আমার খুব স্মল পার্টিকেল দরকার 2 4 দেখবে অনেক দূরে ছড়িয়ে এসছে, সেগুলোর মধ্যে থেকে আমরা ডিজায়ার্ড ডিএনএ বের করে দেবো। ডিএনএ ফ্র্যাগমেন্টস আর সেপারেটেড অ্যাকর্ডিং টু দেয়ার সাইজ থ্রু সিভিং এফেক্ট অফ অ্যাগারোস জেল। পলিমার অফ সিউইডস, তোমরা অ্যাগারোস জেল ক্লাস 11-এ পড়ানো হয়েছিল। জেলিডিয়াম থেকে একটা অ্যাগারোস জেল, একটা অ্যালগি আছে যেখান থেকে আমরা অ্যাগারোস জেল বের করি। স্মলার সাইজ ফ্র্যাগমেন্টস মুভ ফার্দার, যত স্মলার হবে দেখবে স্মলেস্ট পার্টগুলো একদম দূরে চলে যাবে। দ্য প্রসেস ইজ রিপিটেড উইথ দ্য
ভেক্টর ডিএনএ অলসো। এই প্রসেসটাকে রিপিট করা হয় ভেক্টর ডিএনএ, মানে ডিএনএর যে ভেক্টর মানে কোনটা, ওই যে প্লাসমিডগুলো ভেক্টর ডিএনএ, সেই ভেক্টর ডিএনএর সঙ্গে নিয়েও এই প্রসেসকে রিপিট করা হয়। এগুলো তোমাদের পুরো ডিটেল করে যারা বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি এগুলো নিয়ে পরবর্তীকালে পড়বে, ডেইলি এগুলো প্র্যাকটিস করতে হবে। দ্য কাটেড আউট ডিএনএ অর জিন সেগমেন্ট অফ ইন্টারেস্ট, আমরা জিআই বলি, জিন অফ ইন্টারেস্ট বা ডিজায়ার্ড ডিএনএ এগুলোকে বলে থাকি, ফ্রম সোর্স ডিএনএ অ্যান্ড কাট দ্য ভেক্টর আর মিক্সড। কাটেড মানে কি দিয়ে কাট করব, ওই সেম এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাট করে নেব আগে, কারণ তারপরে তাদেরকে মিক্স করে দেওয়া হবে। আমি তো ভেক্টরটাকে আবার বলেছি ভেক্টরকে দেখতে পাই না, তাই তাদেরকে পুরো কেমিক্যালি আমার ব্লাইন্ডলি চোখের মধ্যে তাকে ঢালাঢালি করতে হবে, ব্যাস এটুকু বোঝে, এই টেস্ট হবে, এই টেস্ট হবে, এই টেস্ট হবে, এই টেস্ট, এই যে ঢালাঢালি করে জাস্ট তার মধ্যে বাইরে থেকে কেমিক্যাল প্রডিউস করে তাকে আমার আগে থেকে জেনে নিয়ে কালার প্রডিউসিং পার্টগুলোকে নিয়ে এইভাবে করা হয়। কিন্তু আমি যেভাবে দেখিয়েছিলাম কাটফাট করে, কিন্তু ভিতরে কি হয় টেকনিকটা বুঝতে হবে। টেকনিক বুঝলে তারপরে তো নিজের মতো করে যাবে। কারোর কোনোটা সাকসেস হবে, কোনোটা সাকসেস হবে না, যেটা সাকসেস হবে সেটার ট্রায়াল আর এরর মেথড চলতে থাকবে। মিক্সড অ্যান্ড উই হ্যাভ টু গিভ সাম লাইগেজ। লাইগেজ দিলে আগে কাটতে হবে, কাটপাটগুলো জুড়তে গেলে লাইগেজ লাগবে, তাহলে লাইগেজ নামে যে এনজাইম আছে, একটা এনজাইম, তাকে ড্রপার দিয়ে টুক করে একটু ফেলে দিতে হবে, লাইগেজ ইজ অ্যাডেড। দিস ক্রিয়েট দ্য রিকম্বিনেন্ট ডিএনএ। আলটিমেটলি আমার রিকম্বিনেন্ট ডিএনএ গুলো আইসোলেট করা হবে। তার মধ্যে আরো অনেক টেকনিক আছে, টেকনিক করে করে আমাদের আইসোলেট করতে শুরু করবে, এবং ভেক্টর ডিএনএর সঙ্গে কোনটা লেগেছে কোনটা লাগেনি ওই যে আগের প্রসেসে চলে যাবে। এইভাবে ওয়ান বাই ওয়ান জিন অফ ইন্টারেস্ট আমরা ইউজ করব। কিন্তু দেখো সেকেন্ড, আমরা থার্ড পয়েন্ট এর আগে পড়েছিলাম যে এরপরে চলো জেনে নিই পিসিআর কাকে বলে, পলিমারেজ চেন রিয়াকশন। কেন পলিমারেজ চেন রিয়াকশন করব, আগেই বলেছি জিন অফ ইন্টারেস্টকে ম্যাগনিফাই করব। খুব ভালো কথা। এই যে দেখো একটা মেশিন আছে, এই মেশিনটাকে বলা হয় থার্মোসাইক্লার মেশিন, অর্থাৎ এর মধ্যে টেম্পারেচারকে আমরা কন্ট্রোল করাতে পারি। টেম্পারেচার কিভাবে কন্ট্রোল করাবো, এর জন্য আমাকে কতগুলো বেসিক গল্প বলে নিই, তারপরে এখান থেকে আমরা পড়ে জানবো কি করে পিসিআর করা যায়। এবারের জন্য যদি মনে করো যে সকলে যারা এক্সামিনার আছে তারা রিসেন্ট কোনো টপিককে তারা এক্সামে তুলে দেবেন, মনে রাখবে এখনকার দিনে পিসিআর কথাটা কিন্তু পেপারে টিভিতে প্রচুর বলা হচ্ছে, তাই পিসিআরটা নিয়ে ভালো করে পড়তে হবে যাতে পিসিআরটা বুঝতে পারো, এবং বুঝে যে লেখাগুলো আছে বাংলায় লিখতে গেলে বুঝে নিয়ে শর্টে টু দ্য পয়েন্ট লিখতে হবে। আগে বোঝানোর জন্য আমার অনেক কথা বলতে হয়, অনেক রকমের কথা এখানে আসবে। খুব স্মল স্মল টেস্ট টিউব দেখতে পাচ্ছ, ওই টেস্ট টিউবগুলোর মধ্যে নিয়ে আমরা পরীক্ষাটা করি। কিভাবে করা হয়, কতগুলো জিনিস লাগে সেই জিনিসগুলো এক কথায় বলে নিয়ে আমি পরে এটাকে দেখানোর চেষ্টা করছি। এখানে ডিএনএ রেপ্লিকেশন ভেবে নাও, এটা কিন্তু যে রেপ্লিকেশন এর আগে যখন আমরা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স পড়িয়েছিলাম তখন পড়িয়েছিলাম যে কিভাবে আমরা রেপ্লিকেশন প্রসেসটা করি। রেপ্লিকেশনে কি কি লাগে ভেবে নাও, ওখানে আরএনএ প্রাইমার লাগে, এখানেও লাগে, ওখানে ডিএনএ পলিমারেজ লাগে, এখানেও লাগে। এখানে ডিএনএ পলিমারেজ কিসের থেকে নেওয়া হবে, নেওয়া হবে ট্যাক পলিমারেজ। কেন, ট্যাক হচ্ছে একটা ব্যাকটেরিয়ার একটা পলিমারেজ। কেন, কারণটা হচ্ছে এই ট্যাক পলিমারেজ এনজাইমটা এটা অনেক দূর হাইয়ার টেম্পারেচার টলারেট করতে পারে। আমরা যদি আমাদের বডি থেকে বের করানো কোনো পলিমারেজ নিতাম সেটা 50 থেকে 55 ডিগ্রি সেলসিয়াসে ডিজেনারেট করে যেত, কিন্তু একটা ব্যাকটেরিয়া থার্মোফিলাস অ্যাকুইফেসেন্স, এই ব্যাকটেরিয়াটা জেনারেলি যেগুলো খুব টেম্পারেচার এরিয়া সেখানে ব্যাকটেরিয়াগুলো গ্রো করে, তাদের ভেতর থেকে এক্সট্রাক্ট করে নেওয়া হয়েছে মানুষ বুদ্ধি করে। কারণ আমরা ডিএনএ এর কতগুলো প্রপার্টি জানি, ডিএনএ টেম্পারেচার পেলে ডিনেচার করে যায়, মানে ডিএনএ এর মাঝখানে যে হাইড্রোজেন বন্ডগুলো থাকে সেগুলো ব্রেক করে যায়। তোমরা জানো ডিএনএ এর মধ্যে হাইড্রোজেন বন্ড থাকে, অ্যাডিনিন অ্যান্ড থাইমিনের মধ্যে ডাবল বন্ড, গুয়ানিন সাইটোসিনের মধ্যে ট্রিপল বন্ড, তারা দূরে সরে যায়। টেম্পারেচারটাকে যদি আমরা বাড়িয়ে দিই, ইনক্রিজ করে দিই, আবার টেম্পারেচারটা যদি কমিয়ে দিই তাহলে সেটা কমে যায়। তো এই বিষয়গুলোকে জানতে হবে। এই যে
টেম্পারেচারকে আমরা লো করব, ডিএনএ লেগে যাবে, আবার খুব হাই করব, ডিএনএ ডিনেচার হয়ে যাবে, আবার ইন্টারমিডিয়েট টেম্পারেচার রাখবো যখন পলিমেরাইজেশনটা হবে। অর্থাৎ মনে আছে ডিএনএর মধ্যে একটা রেপ্লিকেশন ফর্ক করা হয়েছিল, এখানে তো কোনো রেপ্লিকেশন ফর্ক হবে না, তাদের কি করতে হবে, প্রথমে ডিএনএ কে দূরে নিতে হবে, আবার কাছে আনতে হবে, দূরে নিতে হবে, কাছে আনতে হবে। এইরকম একটা টেকনোলজি বা টেকনিক ইউজ করা হয়। কিভাবে? টেম্পারেচারকে আমরা 3টে লেভেল অবধি নিয়ে যাই। আমরা 50 to 60 ডিগ্রিতে নিয়ে আসবো, তারপরে আবার 95 ডিগ্রি সেলসিয়াসে নেব, তারপরে আবার 72 ডিগ্রি সেলসিয়াসে নেব, এভাবে 96, 72, 55 বা 60, এটা বইতে বইতে একটু ভ্যারি করে। অর্থাৎ 3টে টেম্পারেচারে বারবার তাকে আপ ডাউন করিয়ে করিয়ে রেপ্লিকেশন ফর্ক তৈরি করব, তার মধ্যে পলিমারাইজেশন করাবো, আবার কপি করব, আবার কপি করব। এই টোটাল টাইমটা এখানে একটা টাইমার দেওয়া আছে। অর্থাৎ পিসিআর মেশিন, এই যে দেখতে পাচ্ছ পিসিআর লেখাটা, আমার মনে হয় দেখা যাচ্ছে, কিছুটা ঢেকে যেতে পারে আমার বডি দিয়ে। এই পিসিআর মেশিনের মধ্যে আমরা রেপ্লিকেশনের জন্য যে যে ইনগ্রেডিয়েন্টস, যে যে কাঁচামালগুলো লাগে সব অল্প 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 ঢেলে দেব। প্রথমেই ঢেলে দেব কি কি কাঁচামাল লাগে। আমরা রাইবোনিউক্লিওটাইড, আমরা এখানে বলবো হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, যেগুলো আমরা এটিজিসি বলি। ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এদেরকে ইউরাসিল দেবো না, বিকজ উই আর নট ডিলিং উইথ আরএনএ। তো এগুলোকে আমরা এগুলো দিয়ে দেবো। ট্যাক পলিমারেজটা দিয়ে দেবো, ট্যাক, TAQ, থার্মাস, একিউ, অ্যাকুইফিসেন্স, একটা নামে ব্যাকটেরিয়া থেকে বের করানো যে পলিমারেজ, মনে হচ্ছে ডিএনএ পলিমারেজ ছিল। এইগুলো সমস্তটা দেওয়ার পরে এখনো কিন্তু অন্য কিছু দেবো না। এবার ছোট্ট টেস্ট টিউবে আমি যে ফরেন ডিএনএ যে ওই যে এলিউশন করার পরে বেছে নিয়ে, হ্যাঁ, জেলে 11 দিয়ে আমার ডিজায়ার ডিএনএটা এত কষ্ট করে পেলাম, আবার কথাটা বলি, তাকে এবারে ঢুকিয়ে দেব। এটা আমার জিন। এটাকে দেখে দেখে ডিএনএর টুকরো কি করবে, টেম্পারেচারটা যেই বাড়াবো, একদম 95 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাবো, বেশি নয় কিন্তু 93 থেকে 95, ডিএনএর দুটো স্ট্যান্ড দূরে সরে গেল, ডিনেচার, ব্যাস। এখন আমার দুটো স্ট্যান্ড পেয়ে গেছি, দুটো টেমপ্লেট স্ট্যান্ড পেয়ে গেছি। ডিএনএ তো দুটোই টেমপ্লেট স্ট্যান্ড, একটাতে ওকাজা কি হয় তো জানো, এখানে এরকম কিছু হবে না। এবার দুটো প্রান্তের মধ্যে লেগে যাবে কে, তার অপোজিট আমাদের আরএনএ পলিমারেজ লাগবে, হ্যাঁ, ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, স্টার্টিং কোডন, তারপরে এক এক করে ওই ট্যাগ পলিমারেজ তার উপর দিয়ে বয়ে যাবে, এবং ট্যাগ পলিমারেজ বয়ে যাওয়ার পরে তার মধ্যে একটা একটা করে নিউক্লিওটাইড এসে, দিয়েছি তো নিউক্লিওটাইড, কপি করে, অর্থাৎ ডিএনএর যে টুকরোটি আমার ফরেন ডিএনএ তাকে দেখে দেখে কপি হবে। সেই কপি করে দেখে দেখে যেভাবে ডিএনএ রেপ্লিকেশন হতো দেখাবো সব কয়টা, সেভাবে এক এক করে ডিএনএ লাগতে শুরু করবে, করে দিয়ে ডিএনএ চেন হবে। তাহলে ডবল দুটো চেন হয়ে গেল। দুটো চেনকে আবার টেম্পারেচার বাড়িয়ে দেবো, বা দুটো আলাদা হয়ে গেল, টেম্পারেচারটা আবার মিডিলে নিয়ে আসবো, পলিমারাইজেশন হবে, আবার কমিয়ে নিয়ে আসবো, নতুন ডিএনএ স্ট্যান্ড হবে। এইভাবে আমরা টেম্পারেচারকে বারবার কন্ট্রোল করে করে এটাকে করব, দেখিয়ে দেবো তোমাদের। তাহলে পলিমারেজ চেইন রিঅ্যাকশন পিসিআর is the synthesis of multiple copies of gene of interest in vitro, মানে সেলের বাইরে, by using two sets of primers and the enzyme DNA polymerase. কি DNA polymerase? Taq polymerase. Primers are small chemically synthesized oligonucleotide. অলিগো মানে খুব অল্প অল্প, মানে কোন প্রাইমার মনে আছে, রেপ্লিকেশনে ডিএন প্রাইমার লাগতো, যারা পড়েছো মনে করেছো, আমি এর আগে করিয়েছি প্রাইমার, ছোট ছোট আরএনএ। দে আর কমপ্লিমেন্টারি টু দ্য রিজন অফ ডিএনএ, ডিএনএ ছোট ছোট প্রান্তের মধ্যে লেগে যাবে, তোমাদের পুরোটা দেখাবো তাতে বুঝতে পারবে। নিউক্লিওটাইডস অ্যান্ড দ্য জিনোমিক ডিএনএ টেমপ্লেট through continuous DNA replication, the DNA segments is amplified to 1 billion copy করতে পারে, মিলিয়ন বিলিয়ন কপি এরা করতে পারে। ব্যাপারটা অনেকটা এই যে তোমাদের এনসিইআরটি থেকে ছবিটা বের করা আছে, তোমরা ওপর থেকে নিচের যে ছবিটা আমার গায়ের সঙ্গে লেগে আছে দেখতে পাচ্ছ, ছবিগুলো দেখে নাও, এবং এটার লেখাটা কি পর আছে আমরা পড়ে নেব। ফর amplification of a thermostable DNA polymerase isolated from bacterium Thermus aquaticus,
AQ, TAC is used. It remains active in high temperature during the denaturation of double stranded DNA. তার জন্য কিন্তু ট্যাক পলিমারেজ, যেটা আমাদের পলিমারেজ ইউজ করতে পারতাম, কিন্তু টেম্পারেচার 95 ডিগ্রিতে দিলে ওটা মরে যেত, তাই ট্যাকেরটা ইউজ করা হয়েছে বা থার্মাস অ্যাকুইটিকাসকে ইউজ করা হয়েছে। অ্যাকুয়া মানে জলে থাকে। The amplification of fragments can be used to ligate with a vector for further cloning. এভাবে করে আমি গল্পটা বলে দিয়েছি, তোমরা পরপর এই ক্লোনিং করে দেবে। এবার ইনসারশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ ইনটু দ্য হোস্ট সেল, গোটা ব্যাপারটাকেই আরেকটু পরিষ্কার করে বলার চেষ্টা করা হচ্ছে। এই যে ছবিটি দেখতে পাচ্ছ আমার প্রায় পাশেই লাগানো আছে, এই ছবিটি দেখে তোমরা বুঝতে পারবে যে রিকম্বিনেন্ট প্লাজমিড ডিএনএ ওই যে হালকা আকাশি রঙের, তারপরে সেটাকে ট্রান্সফরমেশন হয়েছে, অর্থাৎ ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকেছে। এটা একা একা তো কিছু করতে পারে না, ব্যাকটেরিয়া ঢোকার পরে অ্যাম্প্লিফাই করা হয়েছে। এটা হচ্ছে নর্মাল টেকনিক, ঠিক আছে? নর্মাল টেকনিকেই হোস্ট সেলের মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়া হলো, কিন্তু তার আগে পিসিআরটা করা হবে কি করতে, ওই যে ফরেন ডিএনএ টাকে ম্যাগনিফাই করতে। কারণ এই যে রিকম্বিনেন্টটা করলাম, এইটা করতে গেলে ওই কষ্ট করে পাওয়া একটা ডিএনএ টুকরো দিয়ে আমার মিস হয়ে যেতে পারে, তার কপিগুলো করে নিয়ে আমরা পরপর করে দিতে পারি। কারণ হোস্ট অর্গানিজমে যদি না ঢুকাই তাহলে আমার বায়োলজিক্যালি তো প্রডিউস হবে না, সেটা সিনথেটিক্যালি হয়ে যাবে। তাহলে আমাকে ব্যাকটেরিয়া বা কোনো লিভিং অর্গানিজমের মধ্যে ঢোকাতেই হবে। এটা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট টার্গেট। যদি আমি কোনো অর্গানিজমের মধ্যে, অর্গানিজম সেলের মধ্যে না ঢোকাই, তাহলে যেটা প্রডিউস হবে সেটা কেমিক্যালি হবে, আর্টিফিশিয়ালি। বাট ব্যাকটেরিয়া হলো, ব্যাকটেরিয়া তো একটা অর্গানিজম, সেই অর্গানিজম একটা সেল, সে ব্যাকটেরিয়া যেটা প্রডিউস করবে, তার যদি ভালো তাকে ইনফরমেশন দেয়, ভালো জিনিস প্রডিউস করবে। ভালো কিছু শেখালে ভালো কিছু দেবে, খারাপ কিছু শেখালে খারাপ দেবে। ব্যাকটেরিয়াকে যা দেবে তাই করবে। ইউজিং এনি মেথড অফ ligated DNA is introduced to the recipient cell, অর্থাৎ ওই যে পিসিআর দিয়ে যে ছোট ছোট টুকরো সেলগুলো আমরা প্রচুর পেয়েছি, যে ডিএনএ গুলো পেয়েছি, সেই ডিএনএ গুলোকে ভেক্টরের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেগুলোকে আমরা ব্যাকটেরিয়ার মধ্যে ঢোকাতে পারি। একটা দুটো তো ব্যাকটেরিয়া না, আমার কাছে অনেক ব্যাকটেরিয়া আছে। অনেক ব্যাকটেরিয়াতে ঢুকে ঢুকে ট্রাই করিয়ে যদি আমি শুরুতে অনেকগুলো না করে রাখি, তাহলে কি করে তার মাল্টিপল কপিস করব? একটা ব্যাকটেরিয়া করে আমরা রিস্ক নিতে পারি না, কারণ ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি মারা যায়, যদিও মারা যাওয়ার আগে তারা রেপ্লিকেট করে যায়। দে টেক আপ ডিএনএ ফ্রম ইটস সারাউন্ডিং, তারা সারাউন্ডিং এর ডিএনএ কে নিয়ে নেয়। কোন ডিএনএ? জিন অফ ইন্টারেস্ট বা ডিএনএ অফ ইন্টারেস্ট, একই কথা। ইফ এ রিকম্বিনেন্ট ডিএনএ bearing ampicillin resistant gene is transferred to E. coli cell, the host cell become ampicillin resistant. আমরা মনে করো একটা পার্টে দুটো পার্ট থাকে, এবার অ্যাম্পিসিলিন পার্টটাকে রেখে দিয়েছি, টেট্রাসাইক্লিন পার্টটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি ফরেন সিনে। এবার এটাকে আমি বারবারই গ্রো করব কার মধ্যে? অ্যাম্পিসিলিনে গ্রো করব না। অ্যাম্পিসিলিনে গ্রো করলে যাতে আমি বুঝতে পারি, অ্যাম্পিসিলিনে গ্রো করব, অ্যাম্পিসিলিনে যত গ্রো করব দেখবো অ্যাম্পিসিলিনে বেঁচে আছে, কিন্তু তারই একটু অল্প অল্প টেস্ট করে দেখবো টেট্রাসাইক্লিনে বাঁচছে না, মরে যাচ্ছে। তাহলে বুঝে যাবো টেট্রাসাইক্লিন পার্টটা একদম ঠিক আছে, সেখানে ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন হয়ে আছে, তাকে অ্যাম্পিসিলিনে গ্রো করতে শুরু করবো, কারণ অ্যাম্পিসিলিন পার্টটা অ্যাক্টিভ হয়ে আছে। কিন্তু টেট্রাসাইক্লিনে দিলেই মরে যাচ্ছে, বাস এটাই তো আমার চাই। দুটোর মধ্যে বেঁচে থাকলে তাহলে বুঝবো টেট্রাসাইক্লিন পার্টটা ফাঁকা হয়ে পড়ে আছে, ঢোকেনি কিছু। এই তো এবার বুঝতে পারবে আশা করি। If the transformed cell are separated on agar plates containing ampicillin, only transformants will grow. Ampicillin মধ্যে ampicillin পার্টটা দেখিয়েছিলাম, ভেক্টরের ampicillin পার্ট, এই যে ব্লু কালারের ampicillin পার্ট। আবার দেখিয়ে দিই, কথাগুলো মিলিয়ে দিচ্ছি। ইনসার্ট করে গেছে কোথায়? টেট্রাসাইক্লিন পার্টে। এই যে টেট্রাসাইক্লিন পার্টে ইনসার্ট করে গেছে, এই যে পিঙ্ক কালারের টেট্রাসাইক্লিন পার্টে, বাট অ্যাম্পিসিলিন পার্ট কিচ্ছু নেই। দেখো অ্যাম্পিসিলিন পার্টে যে ব্লু কালারের পার্টটা কিচ্ছু ইনসার্ট করেনি, তাহলে এটাকে টেট্রাসাইক্লিনে দিলে মরে যাচ্ছে, অ্যাম্পিসিলিন পার্টে গ্রো করছে, ওটাই তো লেখা আছে অ্যাম্পিসিলিন পার্টে। তাহলে বারবার অ্যাম্পিসিলিনে ওকে গ্রো করছি, তাহলে বুঝবো পুরোটা ভালো আছে। তার থেকে একটু একটু নিয়ে মাঝে মধ্যে একটুখানি টেট্রাসাইক্লিন দেখে দেবো, টেট্রাসাইক্লিনের ব্যাটা মরছে, বাস ভালো আছে, আমার এটা দরকার আছে।
আনট্রান্সফর্মড রেসিপিয়েন্ট সেল উইল ডাই, যেগুলো ট্রান্সফরমেন্ট হবে না সেগুলো ডাই হয়ে যাবে। আনট্রান্সফর্ম মানে যার মধ্যে ব্যাকটেরিয়া ঢুকবে না, সেগুলো ডাই হয়ে যাবে। নন ট্রান্সফর্মেড সেল। অবটেনিং দ্য ফরেন জিন প্রোডাক্ট, আমরা ফরেন জিন প্রোডাক্ট কি করে বের করব, বা থার্ড পার্টি প্রোডাক্ট কি করে বের করব, এটা আমাদের জানতে হবে। ফরেন জিন প্রোডাক্ট, ওকে, আমার রিকম্বিনেন্ট ডিএনএ হয়ে গেছে, হোস্ট ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে গেছে, ব্যাকটেরিয়াকে আমরা এখন অ্যালাউ করব টু গ্রো। কোনগুলোকে? যার মধ্যে আমার ফরেন ডিজায়ারেবল ডিএনএ ঢুকেছে, জিন অফ ইন্টারেস্ট ঢুকেছে, আমার নয়নের মণি ব্যাকটেরিয়া যারা রেডি আছে, তাদেরকে আমি বড় বড় ড্রামে গ্রো করাবো, একটু ঘোরাবো, গ্রো করাবো, বলবো কোটি কোটি হোক। এবার ওরা ওই গ্রামের মধ্যে নিজেরা সংখ্যায় বাড়বে খাওয়া দাওয়া পেয়ে, আর যে ইন্টারেস্ট অফ জিন দিয়েছে তার থেকে প্রোটিন বের করে দেবে। ইনসুলিন হলে ইনসুলিন বের করবে, অ্যান্টিবায়োটিক হলে অ্যান্টিবায়োটিক বের করবে, পুরো তার মধ্যে একটা পুরো তাকে পিউরিফাই করতে হবে। পুরো প্রসেসটা শোনো, এইভাবে আমাদের প্রসেসটা হবে অবটেনিং দ্য ফরেন, এটাই ডাউনস্ট্রিম প্রসেসের মধ্যে আমরা পড়ে গেছি। দ্য আলটিমেট এইম of DNA technology, recombinant DNA technology, is to produce a desirable protein. প্রোটিন সিনথেসিস করেছো না, ডিএনএ আছে, ডিএনএ থেকে তো আমার প্রোটিনটা হবে, সেই প্রোটিনটাই তো এক্সপ্রেসড প্রোটিন, ওইটাই তো আমি চাই, ওইটাই আমি কমার্শিয়ালি ইউজ করব। দ্য ফরেন জিন গেটস এক্সপ্রেসড আন্ডার অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন, মানে ব্যাকটেরিয়াগুলোকে গ্রো করব, ব্যাকটেরিয়াগুলোকে খাবার দেব, ইকোলাই ব্যাকটেরিয়া যে খেতে ভালোবাসে সেই খাবার দেব, সেখানে ইকোলাই ব্যাকটেরিয়া কপি করবে। সে কার কপি করবে? ওই যে ফরেন ডিএনএ। তুমি বলতে পারো স্যার ফরেন ডিএনএ তো কপি করেছি পিসিআর দিয়ে, বলতে পারো, অনেকেই বলে পিসিআর দিয়ে তো আমি হাজার হাজার কপি করি, ওটা তো খালি ফরেন ডিএনএ এর প্রোডাক্ট করব, সেটা থেকে বেরোনো প্রোটিন তো করার ক্ষমতা নেই পিসিআর এর কিন্তু প্রোটিন করার ক্ষমতা নেই। যদি পিসিআর এর প্রোটিন করার ক্ষমতা থাকতো তাহলে আর ব্যাকটেরিয়ার দরকার, অর্গানিজমের দরকার হতো না। ব্যাকটেরিয়াকে ইউজ করব যাতে ন্যাচারালি ব্যাকটেরিয়া সিনথেসিস করে, প্রোটিনটাকে সিনথেসিস করে, যে প্রোটিনটা দিয়ে আমি ব্যবহার করব, ইনসুলিন ব্যবহার করব, অ্যান্টিবায়োটিক ব্যবহার করব, আদার প্রোডাক্ট ব্যবহার করব। ইফ a protein encoding gene is expressed in a heterogeneous host is called recombinant protein. ওই যে বাদিকের ছবিটা দেখছো, যার মধ্যে রিকম্বিনেন্ট প্রোটিন, অর্থাৎ এই প্রোটিনটা বের করাই তোমার টার্গেট। পিসিআর দিয়ে কিন্তু আমি প্রোটিন বের করতে পারবো না, পিসিআর দিয়ে আমার ডিজায়ার ডিএনএটা এক্সপ্রেস করবে, সেই ডিএনএর ছোট্ট পার্টকে নিয়ে ব্যাকটেরিয়াতে ঢোকাতেই হবে। ব্যাকটেরিয়াতে যদি না ঢোকাই, ব্যাকটেরিয়া তো প্রোটিন প্রডিউস করবে না। আমার বডিতে ঢোকালে হতো, তাহলে আমাকে তো প্রোটিন প্রডিউস করতো, আমাকে মেরে ফেলতে হতো। কিন্তু আমরা ব্যাকটেরিয়াকে গুড ইউজ করছি হিউজ ভাবে, বুদ্ধি করে। এইভাবেই কিন্তু থাউজেন্ডস ডিজায়ার প্রোটিন, অরিজিনাল অর্গানিক প্রোটিন, ন্যাচারালি প্রোটিন, ব্যাকটেরিয়া একটা ন্যাচারাল জিনিস। সেলস উইথ ফরেন জিন ক্যান বি ডাউন ইন ল্যাবরেটরি, ক্যান বি গ্রোন ইন ল্যাবরেটরি, ল্যাবরেটরিতে গ্রো করা যাবে। দ্য কালচার আর ইউজ টু এক্সট্রাক্ট ডিজায়ার প্রোটিন অ্যান্ড পিউরিফাই ইট বাই ইউজিং সেপারেশন টেকনিক। কিরকম হবে? মনে করবে বায়োটেকনোলজির দুটো অংশ আছে। বায়োটেকনোলজি নিয়ে যারা কাজ করে, আমাদের ইন্ডিয়াতে দু একজন নাম করা লোক আছে যাদের বায়োটেকনোলজি ল্যাবরেটরি আছে। একটা পার্টে ল্যাবরেটরিতে ব্যাকটেরিয়া নিয়ে কাজগুলো হলো, তারা একদম মাস্টার কিছু ব্যাকটেরিয়া তৈরি করুন, একটা ছোট্ট একদম এইটুক বোতলের মধ্যে একদম রিকম্বিনেন্ট ডিএনএ নিয়ে আমার ডিজায়ার জিন নিয়ে একটু ব্যাকটেরিয়ার কলোনি আছে, এইটুকখানি কলোনি, ওই কলোনিটা একদম সিড, বীজের মতো, গাছের যেমন বীজ লাগালে অনেক গাছ হয় সেরকম রেখে দেওয়া হয় যত্ন করে। এবার ওখান থেকে এক চামচ অল্প একটু বের করে নিয়ে বিরাট বিরাট ড্রামের মধ্যে দিয়ে দেওয়া হয়। কেন? যাতে ব্যাকটেরিয়া রেপ্লিকেট করে। ব্যাকটেরিয়া রেপ্লিকেট করলে জিন অফ ইন্টারেস্ট রেপ্লিকেট করবে। দিস সেল ক্যান অলসো বি মাল্টিপ্লাইড ইন কন্টিনিউয়াস কালচার সিস্টেম। হিয়ার দ্য ইউজড মিডিয়াম
is drained out from one side while fresh medium is added to the other. It maintains the cell more physiologically active and so products a higher biomass. It yields more desired protein. মানে কি করে দেখাবো, আমাদের যে মেশিনটা সেটা দেখাবো। অর্থাৎ একদিক দিয়ে অল্প করে ওই যে মাস্টার যারা ছিল তাদের অল্প করে অল্প অল্প নমুনা ঢুকিয়ে দেওয়া হতে পারে, আরেক দিক দিয়ে যেগুলো ডেড হয়ে, ব্যাকটেরিয়া তো কিছুক্ষণ পরে ডেড হয়ে যেতে পারে, এভাবে ব্যাকটেরিয়াকে স্টেয়ার করা হয়, স্টায়ারার বলা হয়, দেখাবো। তার মধ্যে দিয়ে আমার আলটিমেট কেমন হয় ডাউনস্ট্রিম প্রসেস এখন তোমাদের বলছি, পিউরিফিকেশনটা বলতে হবে। এবার বায়ো রিঅ্যাক্টর, ভেরি ইন্টারেস্টিং, এটা কিন্তু পড়তে হবে, এটা পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। বায়ো রিঅ্যাক্টর বিরাট বিরাট ড্রাম, বড় বড় ফ্যাক্টরি, কাজ শুরু হয়েছে ল্যাবরেটরিতে, কপি বানিয়েছি, ডিজায়ার ডিএনএ পেয়েছি। এইবার আমি আসব ডাউনস্ট্রিমের মধ্যে, বায়ো রিঅ্যাক্টরের ডাউনস্ট্রিম প্রসেস শুরু হচ্ছে, অর্থাৎ বায়ো রিঅ্যাক্টরের মধ্যে এখান থেকে শুরু হবে। তারপরে গিয়ে যে প্রোডাক্টগুলো পাবো সেগুলোকে আমরা ফিল্টার করে পিউরিফাই করে, ওই পিউরিফিকেশনটাই আসল। তার মধ্যে ব্যাকটেরিয়ার বডি থাকতে পারে, আরো অন্যান্য বাই প্রোডাক্ট থাকতে পারে, কিছু উল্টো পাল্টা, তাকে আমি ছেঁকে নেব, ছেঁকে নিয়ে তারপরে প্রয়োজন মতো কোথায় কোনটা লাগবে তাকে আমরা একদম কমার্শিয়ালি লেভেল টেবেল করে বাজারে বিক্রি করব। তার আগে ল্যাবরেটরি টেকনিক, এটার জন্যই তো প্রিন্সিপাল। দিস আর দ্য বায়ো রিঅ্যাক্টর। দেখো কি বিরাট বিরাট কতগুলো চেম্বার, এই চেম্বারের মধ্যে দিয়ে বিরাট রিয়াকশন হচ্ছে। গোটার সিলিন্ডারটার মধ্যে রয়ে গেছে ব্যাকটেরিয়া, কার? রিকম্বিনেন্ট ব্যাকটেরিয়া, ভেক্টর যুক্ত ব্যাকটেরিয়া, তাদেরকে নিয়ে পুরো ঘোরানো হবে। These are vessels in which raw materials are biologically converted into specific product. Product মানে আমার প্রোটিন, এটাই তো চাই, আমার ডিএনএ চাই না, ওই ছোট ছোট ডিএনএ কি সব মেশিন দিয়ে করেছে ওগুলো চাই না। ফর এক্সাম্পল, একটা বাইক তৈরির কারখানায় আমার বাইকের ব্লু প্রিন্ট করা আছে, এখানে একটু অ্যাড করা হয়েছে, ওখানে একটু কাটাকুটি করে দিয়ে এটাকে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওরা দেখে 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 থাউজেন্ডস অফ কপিজ অফ বাইকস উইল প্রডিউস। ঠিক একই রকম ভাবে ওই যে ল্যাবরেটরিতে টেকনিক করা হয়েছে সেটাকে এখানে বসে গ্রো করা হয় টু গেট দ্য ডিজায়ার প্রোডাক্ট। এনজাইমস, স্পেসিফিক প্রোডাক্ট, দেন ইউজিং মাইক্রোবিয়াল, প্ল্যান্ট, অ্যানিমেল অর হিউম্যান সেল। হিউম্যান সেল মানে ইনসুলিন, ইনসুলিনের প্রোডাক্ট টু প্রডিউস লার্জ কোয়ান্টিটিস অফ প্রোডাক্টস। বায়োরিঅ্যাক্টরস আর ইউজড where large volume of 100 or 1000 liters of culture can be processed or produced. এভাবে আমরা 100 থেকে 1000 লিটার করতে পারি। A bioreactor provide optimal growth conditions, temperature, pH. একটা বায়োরিঅ্যাক্টর, এই যে পুরো মেশিনটা দেখছো পুরোটা একটা কন্ট্রোলড হতে থাকবে। pH কন্ট্রোল থাকতে হবে, গ্রোথ কন্ট্রোলার থাকতে হবে, টেস্ট করবার জন্য ছোট্ট একটা চেম্বার থাকতে হবে, টেম্পারেচার তো আগেই বলেছি, ভিটামিন, সল্ট, মিনারেল, অক্সিজেন সেগুলো সাপ্লাই করতে হবে। কেন? এয়ার, কারণ যে ব্যাকটেরিয়াগুলো ইকোলাই সাধারণত এরা অ্যারোবিক ব্যাকটেরিয়া, এরোবিক সবাত শ্বসনকারী ব্যাকটেরিয়া, এরোবিক ব্যাকটেরিয়া গ্রো করছে, তাই অক্সিজেন সাপ্লাই থাকতে হবে, নইলে মরে গিয়ে ব্যাপারটা খারাপ হয়ে যেতে পারে। ফর অ্যাচিভিং দ্য ডিজায়ার্ড প্রোটিন অর প্রোডাক্ট, সবকটাই প্রোটিন আর প্রোডাক্ট, কারণ প্রোটিন সিনথেসিসের মাধ্যমে তৈরি হবে। এই যে ছবিটা দেখছো বায়োরিঅ্যাক্টরের, এটা খুব সিম্পল, এটা বেসিক, এটাকে বলছে সিম্পল স্টিয়ার্ড ট্যাঙ্ক বায়োরিঅ্যাক্টর। আর বিতে দেখতে পাচ্ছ যে পাশাপাশি দুটো ছবি, আ স্পার্জ স্টিয়ার্ড ট্যাঙ্ক, SPARGT, স্পার্জড। স্টিয়ার্ড মানে যাকে নাড়ানো হয় তাকে স্টিয়ারিং বলা হয়, যে চামচ দিয়ে ঘোটানো হয় না তাকে স্টিয়ারিং বলা হয়। বায়োরিঅ্যাক্টর থ্রু হুইচ স্টেরাইল এয়ার বাবলস আর স্পার্জড। স্টেরাইল এয়ার মানে যে এয়ারটা পাঠানো হবে তার মধ্যে যেন অন্য কোনো ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো না থাকে। স্টেরাইল এয়ারটা খুব সাবধানে ফিউমিগেট করতে হবে, কারণ স্টেরাইল এয়ার যদি আমি না পাঠাই তাহলে অন্য ব্যাকটেরিয়া গ্রো করে এই ব্যাকটেরিয়াদের মেরে ফেলে ব্যাপারটা একটা বাজে ঘটনা হয়ে যেতে পারে। দেখো এর মেশিনটাকে নিয়ে তোমাকে জানতে হবে, মেশিনটার কিন্তু ডিরেক্ট ড্রয়িং এবং ছবি প্রত্যেকটা আসে। এই মেশিনটার যেটা একদম আমার কাছে আছে দেখতে পাচ্ছ,
বইতে আছে, সবার বইতে দেখবে উপরে একটা পুরো প্রেসার মাপার মেশিন থাকে, তারপর একটা মোটর থাকে, তার মাঝখানে কতগুলো প্লেট আছে দেখতে পাচ্ছ, প্লেটগুলো এইভাবে এভাবে রাউন্ড করে এভাবে 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 ঘোরে, অথবা ডিরেক্ট রাউন্ড করে ঘোরে, অনেক রকম পাওয়া যায়। এক জায়গায় আছে ফোম ব্রেকার, তো এইভাবে যত ঘুরবে তত কি হবে বলতো, ওই যে মাঝখানের যে প্লেটগুলো দেখছো তারা ফোম হয়ে তো পুরো ফেনা ফেনা হয়ে যাবে, সে ফোমটা যাতে ব্রেক করে, এটাকে ফোম ব্রেকার বলে। এছাড়া ফ্ল্যাট ব্লেড, ছোট ছোট ব্লেডের মতো থাকবে। এবার স্টেরাইল এয়ার কোন দিক দিয়ে, ওই নিচে দিয়ে পাঠানো হবে। এগুলো কিন্তু ছবি, বিশেষ করে ইংলিশ মিডিয়ামে তাদের কাছে আসে যে কিভাবে কোন কোন পার্টটা বন্ধ করে দেওয়া হবে, কি দেওয়া হবে কোথায়, এটা আসে। পিএইচ, অ্যাসিড বেস অর পিএইচ মিটার একদম পরিষ্কার থাকতে হবে, কারণ পিএইচ যদি কমে বা খুব বেড়ে যায় তাহলে ব্যাকটেরিয়া মরে যেতে পারে। ব্যাকটেরিয়া যত মরতে থাকবে তত তো বায়োরিঅ্যাক্টরের কাজ ভালো করে হবে না, সেখানে আমার ডিজায়ার প্রোটিন তৈরি হবে না। স্টিম ফর স্টেরিলাইজেশন, এবার উপর দিয়ে একটা স্টিম পাঠাতে হবে যাতে পুরো স্টেরাইল এনভায়রনমেন্টটা বজায় থাকে। এটা মনে রাখবে, বায়োরিঅ্যাক্টরের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন রাখি। মোস্ট কমনলি ইউজড বায়োরিঅ্যাক্টরস আর স্টিয়ারিং টাইপ, স্টিয়ার্ড ট্যাঙ্ক রিঅ্যাক্টর। It is usually a cylindrical or with a curved. So, to facilitate the mixing of the reactor contents, the stirrer facilitate even mixing and oxygen availability. Alternatively, air can be bubbled through the reactor. অনেক সময় এয়ার এমন করে পাঠানো, ছোট 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 বাবল হয়, বাবলের ফলে একটু ফোম হয় উপরের দিকে, ওই ফোমগুলোকে আবার ব্রেক করে দিতে হয়। এটা হতে থাকে, অর্থাৎ একটা রিয়াকশন অনেক দিন ধরে চলে, আমার হিউজ বায়োমাস মানে রিয়েল প্রোডাক্ট প্রচুর তৈরি হয়। কি দেখে তৈরি হচ্ছে, ওই ডিএনএর কপি 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 দেখে তৈরি হচ্ছে। কারণ এবার যে ব্যাকটেরিয়াগুলো মরছে তার বডিও কিন্তু এর মধ্যে রয়ে যাচ্ছে। এবার ডিরেক্টলি বায়োরিঅ্যাক্টরের প্রোডাক্ট নিয়ে সরাসরি যদি ফুড প্রোডাক্ট হয় বা ইউজ আমরা করতে পারবো না। পার্টস অফ বায়োরিঅ্যাক্টর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অ্যাজিটেটর সিস্টেম, অ্যাজিটেশন মানে নাড়ানো, তোমরা যারা বেঙ্গল মিডিয়ামে পড়ো তারা অ্যাজিটেশন মানে জানো না, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা তো জানোই, অ্যাজিটেট করা বা কোনো কিছুকে ঝাঁকানো, নাড়ানো, অ্যাজিটেটর সিস্টেম। অ্যান্ড অক্সিজেন ডেলিভারি সিস্টেম এক্সামের জন্য ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি আইএসসি সিবিএসসি সব জায়গাতেই আসতে পারে, তবে সিবিএসসিতে এটা বেশি আসে। এ ফোম কন্ট্রোল সিস্টেম, এ টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম। ফোম মানে যেখান দিয়ে ফেনা ফেনা আসে, টেম্পারেচারটা টু হাই টু লো হওয়া যাবে না। পিএইচ কন্ট্রোলার আগেই বলে দিয়েছি, প্রত্যেকটা দেখে নাও। অ্যান্ড স্যাম্পলিং রিপোর্ট, একটা ছোট্ট একটা পোর্ট থাকে, ছোট্ট একটা গর্তের মধ্যে থাকে ফুটো, যে দেখলে না যে ভদ্রলোক কাজ করছিল, সেখান থেকে একটু স্যাম্পল নিয়ে ঠিকঠাক আছে তো রিয়াকশন, ওকে, ব্যাস স্যাম্পলটা দেওয়া হচ্ছে। ফর পিরিয়ডিক উইথড্রয়াল অফ কালচার, কালচারটাকে, যে কালচারটা তৈরি করা হচ্ছে সেটাকে কখনো যদি ওভার রিয়াক্টেন্ট হয়ে যায় তাকে একটুখানি সরিয়ে নেওয়া হবে, আবার দিয়ে দেওয়া হবে, ব্যাস। এই মেশিনে কন্টিনিউয়াস টেস্টিং থাকতে হবে, প্রচুর টেকনোলজির দরকার আছে, মনে রাখবে। কাজে ইন্ডিয়াতে এই সুযোগ আছে, বাট এখনো পর্যন্ত যেন আরো অ্যাডিকুয়েট দরকার আছে। এবার আমরা আপস্ট্রিম প্রসেসে দেখো কি হলো, দেখো বায়োরিঅ্যাক্টর দিয়ে সেপারেটর দিয়ে তাকে সেপারেট করা হলো, যে ছবিটি পরিষ্কারভাবে দেখো, এখানে কিন্তু দেখতে পাচ্ছ ছবিটি, ওই যে ঘোরানো হচ্ছে এই পার্টগুলো আপস্ট্রিমে। আমরা কোথায় আপস্ট্রিম ডাউনস্ট্রিম পড়েছিলাম মনে আছে, ট্রান্সক্রিপশনে। যখন প্রিপারেটরি ফেজ হয় তারা থাকে আপস্ট্রিমে। এবার রিয়েল প্রোডাক্ট, কারণ বায়োরিঅ্যাক্টরের মধ্যে যেগুলো তৈরি করেছে তাতে কি আছে, প্রচুর ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া শুদ্ধ আমি ইউজ করতে পারবো না, এবারই তাকে আমরা ডাউনস্ট্রিম প্রসেসে চলে আসছি। ডাউন মানে রিয়েল প্রসেসিং, পিউরিফিকেশন। ধরো আমরা পেট্রোলিয়াম প্রোডাক্টের কথা জানি, বোম্বে হাইতে পেট্রোলিয়াম আছে, আমাদের হলদিয়াতে আছে। কি হয়, মাটি খুঁড়ে খুঁড়ে ওখান থেকে কি বেরোয় জানো তো, ওই কালো কালো আলকাত্রার মতো কতগুলো প্রোডাক্ট। সেগুলোকে কি সরাসরি আমি বাইকে, কারে, এরোপ্লেনে ঢালতে পারবো না, তাকে আমাকে রিফাইনারিতে পিউরিফাই করতে হবে, যে রিফাইনারির পিউরিফিকেশন, ওটাই হচ্ছে ডাউনস্ট্রিম প্রসেস। ডাউনস্ট্রিম মিনস পিউরিফিকেশন অফ অরিজিনাল, টু গেট দ্য অরিজিনাল প্রোডাক্ট, টু গেট দ্য ফাইনাল প্রোডাক্ট, সেটাকে বলা ডাউনস্ট্রিম প্রসেস। কি করবে, প্রেশার অরিফিস সাইজ, অর্থাৎ এরপরে গিয়ে প্রচুর যে প্রোডাক্টটা বেরিয়ে এলো তাকে আমরা একটা প্রেশারাইজ করব, প্রেশার কুকারের মতো দিয়ে নেব, দেখতে পাচ্ছ। তারপরে
পিএইচ এবং টেম্পারেচার কন্ট্রোল করব, তারপরে সেটাকে নিয়ে এসে কতগুলো সিলিন্ড্রিক্যাল, এখানে 3টে সিলিন্ডার দেখতে পাচ্ছ, 3খানা সিলিন্ডার দেখতে পাচ্ছ, 1টা 2টো 3টে, এই যে 3টে সিলিন্ডার আমরা দেখতে পাচ্ছি, 3টে, এই 3টে সিলিন্ডারের মধ্যে পিউরিফিকেশন, এখান থেকে গিয়ে এখানে একবার পিউরিফাই হলো, আরেকবার পিউরিফাই হলো, ফাইনাল পিউরিফিকেশন হলো, 3টে 4টে 5টাও থাকে পিউরিফাই, আলটিমেটলি কনসেন্ট্রেশন ইউনিট, অর্থাৎ এটার মধ্যে গিয়ে আমরা হিট দেব বা আমরা বিভিন্ন রকমের প্রোডাক্ট ইউজ করব। এগুলো যারা এটাকে নিয়ে পড়ে, আমাদের তো অত দরকার নেই, এখানে ওগুলো আসেও না, কারণ এটাকে পার্টিকুলার এটার জন্য একটা বিশেষ পড়াশুনো আছে, বায়োরিঅ্যাক্টর রিলেটেড পড়াশুনো, সেখানে গিয়ে তারা টেকনিক্যাল লোক হয়, ইঞ্জিনিয়ার টাইপের লোক হয়, তারা বায়োলজিও পড়ে ইঞ্জিনিয়ারিংও পড়ে, তো তারা গিয়ে ওইটাকে কন্ট্রোল করে, তাদের 1টা 2টো লোক বেশি আছে, বাকিরা তো নর্মাল কর্মচারী হয়। তারপরে আলটিমেটলি আমাদের ফাইনাল প্রোডাক্ট বেরিয়ে আসে। কোথায় আমাদের ফাইনাল প্রোডাক্ট? দিস ইজ ফাইনাল প্রোডাক্ট। ফাইনাল প্রোডাক্টের পরে দেখো প্রসেস অফ বায়োসিনথেটিক, এবার সেফটি মেজার চেক করা হয়, এফিকেসি চেক করা হয়, রিকভারি অ্যান্ড কস্ট সব কটাকে নিয়ে, এবং সব শেষে গিয়ে কোয়ালিটি কন্ট্রোল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ দিস কাইন্ড অফ বায়োটেকনোলজি প্রোডাক্ট। কারণ বায়োটেকনোলজি প্রোডাক্ট একটা বায়োলজিক্যাল অর্গানিজম, তাও আবার ব্যাকটেরিয়া থেকে তৈরি হচ্ছে। ব্যাকটেরিয়ার অনেক খারাপ রোল আছে। ব্যাকটেরিয়া যদি কোনো কারণে খারাপ রোলটার মধ্যে কোনো একটা টক্সিক মেটেরিয়াল তৈরি করে দেয়, সেটা মিশে গেল, সেটাকে বারবার চেক করতে হয়, নানা রকম অ্যানিমেলে টেস্ট করা হয়, সেফটি চেক করা হয় বারবার, হিউজ, তারপরেই সে ফাইনাল প্রোডাক্ট, এবং সেলের জন্য তার জন্য প্রচুর কন্ট্রোলিং অথরিটি আছে। সেই কন্ট্রোলিং অথরিটির পরে গিয়ে, আমি জানি না এতগুলো কথা কিন্তু বললাম, খুব ইম্পর্টেন্ট, ক্লাসটা লম্বা হলেও তোমাদের বুঝতে সুবিধা হবে, ভালো করে শেখো, তাহলে ইন ফিউচারে কাজে লাগবে। এইভাবে আমাদের আলটিমেট প্রোডাক্ট বাজারে চলে আসে। It is a series of process such as separation and purification of product. After biosynthetic stage, the product is formulated with suitable preservative. Preservative তো দিতে হবে, প্রিজারভেটিভ না দিলে অ্যালকোহল দেওয়া হয় এখানে ক্ষেত্রে, নইলে এটা নষ্ট, কারণ বায়োলজিক্যাল প্রোডাক্ট তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এনজাইম টেনজাইম লিখে থাকে। সাচ ফর্মুলেশন আন্ডারগোজ ক্লিনিক্যাল ট্রায়াল, খুব মারাত্মক। দেখো আজকে যত ভ্যাকসিন তৈরি হবে ক্লিনিক্যাল ট্রায়ালে যায় না, শুনছো তোমরা? এই যে সেটাও কিন্তু বায়োটেকনোলজি রিলেটেড প্রোডাক্ট। আজকে যত ভ্যাকসিন হবে, যে কোটি কোটি ডোজ ভ্যাকসিন আসবে, প্রত্যেকটা ভ্যাকসিনকে আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল, অ্যানিমেলে দিতে হবে, অ্যানিমেল থেকে গিয়ে কিছু ভলেন্টিয়ার হিউম্যানকে দিতে হবে, খাওয়াতে হবে, ইনজেক্টেবল হলে ইনজেকশনে দিতে হবে, একটু টাইম লাগবে দিয়ে, অ্যান্ড স্ট্রিক্ট কোয়ালিটি কন্ট্রোল অফ টেস্টিং। আগেই বলেছি কোয়ালিটি কন্ট্রোলটাকে স্ট্রিক্ট করা হবে, এবং আলটিমেটলি আমাদের ডাউনস্ট্রিম প্রসেস উইল বি ওভার। সো প্রিন্সিপাল অফ বায়োটেকনোলজি আশা করি তোমাদের সামনে বুঝিয়ে দেওয়া হলো। এটাকে নাটশেলে রাখার চেষ্টা করব পরে কোনো ক্লাসে, তারপরে তোমরা বুঝতে পারবে ওভারঅল বায়োটেকনোলজি। কারণ বায়োটেকনোলজি একটা নিউ বিষয় বলে তোমাদের কাছে এটাকে সামনে রাখলাম। তোমাদের খুব বেশি চ্যাপ্টার আর নেই, চ্যাপ্টারও চলতে থাকবে, এবং কিছু পড়াশোনাটা আরও চলতে থাকবে। কিছু চ্যাপ্টার ইম্পর্টেন্ট করে নিতে হবে, কারণ কোন জায়গা থেকে কিভাবে চলে আসে এক্সামে আমরা বুঝতে পারবো না। এরপরে আমরা তার অ্যাপ্লিকেশনটাও পড়ে রাখবো। এইভাবে আমরা আমাদের বায়োটেকনোলজিকে কন্টিনিউ করব। ঠিক আছে তাহলে।